হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহির মোহাইমিন। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে আমি ইন্ডিয়ার মেঘালয় থেকে ঘুরে এসেছি। তো আজকে আমি চলে এসেছি মেঘালয় ট্যুর নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা বাই বাস প্রথমে সিলেট যাব, এরপর সিলেট থেকে সরাসরি ইন্ডিয়ার বর্ডার ডাউকি এবং সেখান থেকে বিভিন্ন সাইট সিন করতে করতে মেঘালয় পর্যন্ত চলে যাব। এর জন্য প্রথমেই আমরা চলে এসেছি আরামবাগ বাস কাউন্টারে। আমাদের টিকিট আগে থেকে বুকিং করা ছিল বলে তেমন কোনো হ্যাসেল পোহাতে হয়নি। অনেক ঘাটাঘাটি করে দেখলাম সিলেটের সব থেকে ভালো বিজনেস ক্লাস গাড়ি হচ্ছে লন্ডন এক্সপ্রেস। এটি ম্যান ব্র্যান্ডের একটি গাড়ি। আমাদের ঢাকা থেকে সিলেট পর্যন্ত লন্ডন এক্সপ্রেসে পার পার্সন ভাড়া পড়েছে 1500 টাকা। এই যে আমাদের গাড়ি আমাদেরকে রিসিভ করার জন্য কাউন্টারের সামনে অলরেডি চলে এসেছে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। আপনারা দেখেই বুঝছেন বাসের কোয়ালিটি ঠিক কেমন। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো দেখতে দেখতে অলরেডি আমরা চলে এসেছি ভৈরবের জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। এখানে আমাদের গাড়ি 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন কেনই জানি ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, যার কারণে অনেক কিছু ভিজিবিলিটি ঠিকঠাক মতো ছিল না। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, যদি এসে থাকে তাহলে আপনার পরিবেশ দেখলেই বুঝতে পারছেন। এখানে আমরা ওয়াশরুম এবং হালকা খাওয়া দাওয়ার উপর আবার গাড়িতে উঠে পড়ি। ভোর ঠিক 6টার দিকে আমাদের গাড়ি সিলেট শহরে এসে পৌঁছায়। সিলেট শহর থেকে আমরা একটি সিএনজি নেই সরাসরি ভারত বাংলাদেশ বর্ডার ডাউকি এর উদ্দেশ্যে। সিএনজি ভাড়া পড়বে 700 থেকে 1000 টাকার মধ্যে। তবে অবশ্যই আপনাকে খুব ভালো লেভেলের বার্গেনিং করে নিতে হবে, কারণ তারা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বলে থাকে। সিলেট শহর থেকে বর্ডার পর্যন্ত যেতে আপনার সময় লাগতে পারে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই সময়টাতে আপনি দেখতে পারবেন সিলেটের চা বাগান, মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। পরিবেশটা আপনার কাছে খুবই সুন্দর লাগবে, খুবই মনোরম পরিবেশ। কখন যে এই 1.5 থেকে 2 ঘন্টা সময় পার হয়ে যাবে তা আপনি নিজেও টের পাবেন না। যেতে যেতে আরেকটি কথা বলে রাখি, মেঘালয় ট্যুরে যাবার আগে অবশ্যই আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে রাখবেন। ভিসার মেয়াদ ন্যূনতম যেন 15 দিন থাকে তা অবশ্যই কনফার্ম করবেন। ট্রাভেল ইন্স্যুরেন্স জনপ্রতি 1000 টাকা করে পড়বে, তার নিকটস্থ সোনালী ব্যাংক থেকে অবশ্যই করে নেবেন। আমরা আমাদের দুই পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি ভারত বাংলাদেশ বর্ডার ডাউকিতে। এই ডাউকি বর্ডারকে অনেকে তামাবিল বর্ডার বলেও চিনে থাকে। এরপর আমাদের বাংলাদেশ সাইডের কাস্টম এবং ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। এই দুটি জিনিস একবারে হ্যাসেল ফ্রি ভাবে আমরা কোনো সমস্যা ছাড়াই কমপ্লিট করে ফেলি।
আপনারা অবশ্যই চেষ্টা করবেন অফ ডেতে আসার জন্য, কারণ অফ ডেতে বর্ডারে প্রেশার কম থাকে। তাছাড়া অফ ডেতে আসলে অনেক সুবিধাও পাওয়া যায়, যেমন যাতায়াতে খরচ, গাড়ি বুকিংয়ে প্রেশার কম থাকার কারণে আপনি একটু কম খরচে গাড়ি বুকিং করতে পারবেন, আরও অনেক টুকটাক ছোটোখাটো হেল্প পাওয়া যায়। ইমিগ্রেশন অফিসের পাশেই এইখানে ছোটখাটো কয়েকটি খাবারের দোকান আছে। আপনারা চাইলে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর এই খাবারের দোকানগুলো থেকে খেয়ে নিতে পারেন। আমার কাছে এদের প্রাইসিংটা একটু ওভার প্রাইসডই মনে হয়েছে। আপনারা চাইলে এখানে খেয়ে দেন বর্ডারটা ক্রস করতে পারেন, অথবা ইন্ডিয়ার ভিতর ঢুকে সরাসরি ডাউকি বাজারে যেয়েও খেতে পারেন। আমরা ইন্ডিয়ার ভিতর ঢুকে ডাউকি বাজারে যেয়ে খেয়েছি। আমরা অলরেডি ইন্ডিয়ার বর্ডারে ঢুকে পড়েছি। পিছনে ওই যে মাইক্রোবাসটা দেখা যাচ্ছে, ওই মাইক্রোবাসে করে আমাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশনে নিয়ে যাবে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে ভিডিও করার কোনো পারমিশন নেই বিধায় আমরা কোনো ভিডিও করিনি, তবে ইন্ডিয়ান ইমিগ্রেশন খুব সহজেই সফলভাবে আমরা কমপ্লিট করে ফেলেছি। কোনো প্রকার কোনো ঝামেলা তারা করেনি বা হয়নি। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর তারা ওই মাইক্রোবাসে করে আমাদেরকে আবার বর্ডার গেটে নামিয়ে দেয়। এরপর আমরা বর্ডার থেকে একটি গাড়ি সারাদিনের জন্য রিজার্ভ করি। এই গাড়িতে করে আমরা ডাউকি বর্ডার থেকে সাইট সিইং করতে করতে চেরাপুঞ্জি পর্যন্ত পৌঁছে যাব। এই গাড়িটি আমাদের সারাদিনের জন্য ভাড়া পড়েছে 2600 রুপি। তবে সিজন ভেদে এর প্রাইস কম বা বেশি হয়ে থাকে। আপনাদের কাছে তারা 3000 থেকে 4000 রুপি পর্যন্ত চেয়ে থাকবে, আমাদের কাছেও চেয়েছিল। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো লেভেলে বার্গেটিং করে নিতে হবে। গাড়ি নেওয়ার পর আমরা এই গাড়িতে করে ডাউকি বাজারে চলে আসি। বর্ডার থেকে ডাউকি বাজার ম্যাক্সিমাম 5 মিনিটের রাস্তা। বাজার থেকে আমরা বাংলা টাকাকে রুপিতে কনভার্ট করে নিই এবং সকালের নাস্তা সেরে ফেলি। ডাউকি বাজারে একটি বাংলা হোটেল আছে যেখানে বাংলাদেশি টুরিস্টরা এসে খাবার খায়। তাই আমরা এখানে এসে ওই হোটেলটি খুঁজছিলাম। এই হোটেলের এই লোকটি আমাদেরকে ওই হোটেলটি দেখিয়ে দেয়। অবশেষে আমরা এই বাংলা হোটেলে চলে আসি এবং এই হচ্ছে আমাদের খাবার। আমরা এই খাবারগুলো এখানে এসে অর্ডার করি এবং খাবারগুলো ওনারা সাথে সাথে আমাদেরকে দিয়ে দেয়। খাবারের টেস্টের কথা যদি বলতে হয় তবে খুব একটা ভালো না হলেও একবারে মন্দও না। আপনাকে খাবারের বিচার করতে হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা বর্ডার এলাকা। এখানে খাবারের মান আপনার এক্সপেক্টেড অনুযায়ী নাই হতে পারে, তবে আপনাকে মানিয়ে চলতে হবে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ। এই হচ্ছে আমাদের সেই হোটেল। হোটেলের নাম হচ্ছে বাইয়ানা হোটেল। এটা মূলত ডাউকি বাজারেই অবস্থিত। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। এখন গাড়িতে উঠে আমরা সাইট সিইং শুরু করে দিব। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা আমরা ভাড়া করেছিলাম সারাদিনের জন্য। তো এই গাড়িতে আমি একটা বিষয় খেয়াল করলাম, গাড়ির সামনে কোনো নাম্বার প্লেট নাই। আমাদের বাংলাদেশে নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো খুবই কঠিন ব্যাপার। আমি ইন্ডিয়াতে অনেক গাড়িতেই দেখেছি গাড়ির সামনে কোনো নাম্বার প্লেট নাই। আমি জানি না এটা কেন, হয়তো এই মেঘালয়ের সাইটে গাড়ির নাম্বার প্লেট নিয়ে কড়াকড়ি তুলনামূলক কম। এই যে আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছি, এই ব্রিজটাই মূলত আমাদের বাংলাদেশ থেকে দেখা যায়। আমরা বাংলাদেশ থেকে এই ব্রিজটা দেখে থাকি জাফলং সাইড থেকে। তো এইখান থেকে সামনে গেলে এই যে অনেক উঁচু উঁচু পাহাড়, মূলত পাহাড়গুলা কাটা, রাস্তার পাহাড় কেটে মূলত রাস্তাগুলো করা হয়েছে এবং পাহাড়গুলো দেখতে অনেক ভিজা ভিজা লাগে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই পাহাড়গুলো থেকে অল্প অল্প পরিমাণে পানি পড়ছে।
আমরা অলরেডি আমাদের প্রথম স্পটে চলে এসেছি। আর ওই যে দেখা যায় যে নিচা এলাকাটা, ওই নিচা এলাকাটাই আমাদের বাংলাদেশ। আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ আমাদের দেশটা আসলে অনেক নিচু, যার কারণে এই ইন্ডিয়া থেকে যখন পানিগুলো যায় তখন আমরা দেখি যে আমাদের অনেক অঞ্চল কিন্তু ডুবে যায়। তার বাস্তব উদাহরণ আমরা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমরা এখানে কত উঁচুতে এবং বাংলাদেশটা অনেক নিচুতে, দেখাও যায় না অনেক কিছু বলতে গেলে। এবং আমাদের ঠিক উল্টা পাশেই একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে উমেক্রিম ওয়াটারফলস। খুব সুন্দর একটি ঝর্ণা, কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ঝর্ণাটা এতটা সুন্দর এবং পানিটা কত পরিষ্কার। এখন আমরা চলে এসেছি বরহিল ফলসে। উমকিন ফলস থেকে বরহিল ফলস পর্যন্ত আসতে প্রায় 20 মিনিটের মতন সময় লেগেছে। কিন্তু দুটো ঝর্ণার মধ্যে পার্থক্য হচ্ছে এই ঝর্ণাটা অনেক বড়, এবং উপর থেকে যদি দেখি তাহলে দেখা যায় কয়েকটি লেয়ারে এই ঝর্ণাটা পানি পড়ছে এবং অসম্ভব সুন্দর এই ঝর্ণাটা। পানির ফোর্স খুবই বেশি, অনেক বেশি। বরহিল ফলসের পাশেই আপনারা এই ধরনের কিছু ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেখানে জুস, চিপস সহ বিভিন্ন ধরনের পানীয় দ্রব্য এবং হালকা স্ন্যাক্স খাবার পাওয়া যায়। আপনারা এখান থেকে কিনে কিনে খেতে পারেন। দাম মোটামুটি এমআরপি রেটেই পাওয়া যায় এখানে। বরহিল ফলসের পর আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিভিং রুট ব্রিজের সাইনেজ, এবং এই রাস্তা ধরে আমাদেরকে অনেক লম্বা একটা পথ অতিক্রম করতে হবে। এবং এখানেও আপনারা পাশে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখানে চিপস, স্ন্যাক্স, এই যে ঝুড়িতে বিভিন্ন ধরনের বিস্কুট, এগুলোও এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনে খেয়ে নিতে পারেন। আমি এখানে অনেক বাংলাদেশি প্রোডাক্টও দেখতে পেরেছি। সো আপনারা যদি চান বাংলাদেশি প্রোডাক্টগুলো খেয়ে নিতে পারেন। আমরা সাধারণত বাংলাদেশি প্রোডাক্টটা অ্যাভয়েড করেছি, কারণ এই বাংলাদেশি প্রোডাক্টগুলোতে আমরা নিজেদের দেশে খেয়েই থাকি। এখানে যখন এসেছি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো টেস্ট করে দেখা যাক। লিভিং রুট ব্রিজে যেতে হলে আমাদেরকে এখন এই পাহাড়ি পথ দিয়ে 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। এই যে 10 থেকে 15 মিনিটের যে লম্বা উঁচু নিচু পথ, এই পথে অনেক ছোটখাটো বসার ব্যবস্থা করা আছে। সো বয়স্কদের সাধারণত কোনো সমস্যা হয় না। আমরা যে এসেছি এখানে, আমাদের সাথে অনেক বয়স্ক মানুষ ছিল, তারা এই রাস্তায় এই ছোট করে ব্রেক দিয়ে লিভিং রুট ব্রিজ পর্যন্ত চলে এসেছে।
এই যে আমরা অলরেডি লিভিং রোডের কাছাকাছি চলে এসেছি। মেইন রোড থেকে এই লিভিং রোড পর্যন্ত আসতে প্রায় 10 মিনিটের হাঁটার রাস্তা আছে। আমার কাছে 10 মিনিটের বেশি মনে হয়েছে, তবে লোকালরা এখানে 10 মিনিটে আমাদেরকে বলেছিল। তো অনেক উঁচু নিচু পথটা অনেক কষ্টের। 10 মিনিটের রাস্তাটা পাহাড়ি পথ তো। সো যদি বয়স্ক কেউ আপনাদের সাথে থেকে থাকে তার জন্য মোটামুটি কষ্টেরই হবে, তবে আমাদের মতন যারা ইয়ং এজ আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের সেই লিভিং রোড ব্রিজ। এই ব্রিজটা তৈরি হতে নাকি ন্যাচারালি প্রায় 150 বছর সময় লেগেছে। আর এই যে দেখুন একটি ঝিরিপথ এবং পানি খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এইখানের পানিগুলো প্রচণ্ড ঠান্ডা, আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। আর পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, চারপাশে সবুজ আর সবুজ এবং বড় বড় উঁচু উঁচু পাহাড়। ঠিক তার মাঝখানে এমন একটি লিভিং রোড ব্রিজ আর এত সুন্দর একটি ঝিরি। খুবই সুন্দর একটি পরিবেশ। লিভিং রোড ব্রিজের পাশ দিয়ে একটি ছোট চিকন সিঁড়ির মতন করা আছে, যে সিঁড়ি দিয়ে আমি নিচে নামার চেষ্টা করতেছি, একদম ঝিরির নিচে। কারণ লিভিং রোড ব্রিজের পাশেই একটি ঝিরি আছে, সেই ঝিরিতে একটা ছোট একটা ঝর্ণার মতন মনে। এই যে আমি অলরেডি নিচে নেমে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরে লিভিং রোড ব্রিজ আর তার পাশে একটি ঝিরি। আর ঝিরিটা এতটা সুন্দর, খুব একদম মনে হচ্ছে যে একটি ঝর্ণা এখানে, ছোটখাটো একটি। আর পানির ফ্লোটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আমরা লিভিং রোড ব্রিজের ঠিক মাঝখানে যাচ্ছি। এই যে লিভিং রোড ব্রিজটা আমরা পার হচ্ছি। দেখুন এখানে কোনো পিলার নেই, কোনো সিমেন্টের ঢালাই নেই, কিচ্ছু নেই, কিন্তু ব্রিজটা এতটা স্ট্রং, এতটা শক্ত, আপনি ধাক্কা দিয়েও এটা নাড়াতে পারবেন না। খুবই দারুণ একটি ব্রিজ। ন্যাচারালি যে এরকম একটা ব্রিজ হতে পারে তা আপনি এটা না দেখলে বুঝতেই পারবেন না। ভাই উঠতে গেলে খবর হয়ে যাবে, অনেক দূর উঠতে হবে, উঠতে গেলে খবর হয়ে যাবে। ভাই আসছেন আপনারা, যান, উঠতে গেলে খবর হয়ে যাবে। আমরা মূলত লিভিং রোড ব্রিজ ঘুরে এখন সেই আমাদের ওই 10 থেকে 15 মিনিটের যে পাহাড়ি রাস্তা আমরা অতিক্রম করেছিলাম সেটা দিয়ে উঠছিলাম। মূলত আমরা যারা ঘুরতে গেছিলাম তারা প্রত্যেকেই টেনশনেই ছিলাম, কারণ রাস্তাটা অনেক নিচু ছিল। আমরা নেমেছিলাম খুব আরামেই, কিন্তু যখন আমরা উঠতে গিয়েছি তখন আমাদের ভীষণ লেভেলে কষ্ট হয়েছে এবং সেটাই আমরা বলতেছিলাম যে উঠতে গেলে আমাদের অনেক কষ্টই হয়ে যাবে। তো এখন আমরা এই পাহাড়ি রাস্তা পার করে চলে যাব মাওলিলং ভিলেজে। তো দেখা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ভিলেজে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আরো একটি স্পট মাওলিলং ভিলেজে। এটি এশিয়ার সবথেকে পরিষ্কার একটি গ্রাম, এর জন্য এটাকে বলা হয়ে থাকে ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার একটি গ্রাম এটি। কোথাও কোনো কাগজ, কোনো বোতল, কোনো কিছু, একটি চকলেটের খোসা পর্যন্ত দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। এবং প্রতিটি গাছ গাছালি খুবই মনোমুগ্ধকরভাবে, এতটা প্ল্যানিংভাবে এই গ্রামটা অর্গানাইজড যা আপনি এই গ্রামে না আসলে বুঝতে পারবেন না। মানুষের দ্বারা যে ডাস্টগুলো হয়ে থাকে তার ছিটেফোঁটা আপনি এখানে দেখতে পারবেন না। যদি ময়লা আপনাকে চিরুনি অভিযান দিয়ে বের করতে হয়, তবে আপনি গাছ থেকে যে মরা কিছু পাতা পড়ে সেই পাতাগুলাই আপনি বড়জোর গাছতলাতে দেখতে পারবেন, রাস্তাতেও না। সো আপনি যদি এই জায়গাটা না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এটা কতটা পরিষ্কার একটি গ্রাম। মাওলিলং ভিলেজে অনেকগুলো রেস্ট হাউস আছে, আপনি চাইলে যে কোনো একটি রেস্ট হাউস বুক করে এক রাত্র থাকতে পারবেন। তাহলে আপনি এই গ্রামের রাতের যে নাইট ভিউর যে সৌন্দর্য তাও উপভোগ করতে পারবেন। আমরা এখানে রাত্রে স্টে করিনি, কারণ আমাদের প্ল্যান চেরাপুঞ্জি যাব, ওখানে নাইট স্টে করব, পরবর্তীতে আমরা ওখান থেকে শিলং পর্যন্ত চলে যাব। তবে আপনার যদি প্ল্যান শর্ট হয় তবে অবশ্যই আপনি মাওলিলং ভিলেজে এক রাত্র থেকে যেতে পারেন।
এখানে আমরা হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখি যেখানে লেখা স্কাই ভিউ পয়েন্ট। তো এই পয়েন্টটা দেখে আমাদের ইন্টারেস্ট হলো যে একটু যেয়ে দেখি ভিতরে কি আছে। তবে যতটুকু শুনেছি এই পয়েন্টের ভিতর নাকি একটা স্কাই ভিউ করার মতন একটা উঁচু একটা ছনের মতন করা আছে যেখান থেকে নাকি বাংলাদেশ দেখা যায়। তো আমরা আগ্রহ নিয়ে চলে গিয়েছিলাম কি আছে সেটা দেখতে। ওই যে সামনে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে একটা বেঞ্চের মতন করা এবং দোতলা গাছের উপরে একটা রুট করা। সো ওইখানে উঠলে নাকি বাংলাদেশ দেখা যায়। সো আমরা চলে এসেছিলাম দেখার জন্য। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই দিন এটা বন্ধ ছিল, যার কারণে আমরা উঠতে পারিনি। তবে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যেদিনকে খোলা থাকবে সেদিন আপনারা যে ওইখানে ঘুরতে পারবেন। আপনারা চেষ্টা করবেন সানডে অ্যাভয়েড করার জন্য, সানডে এই স্কাই ভিউগুলো বন্ধ থাকে। এই স্কাই ভিউ ঠিক পাশে এরকম ছোট ছোট কিছু বেঞ্চ করা আছে। আপনারা পুরো গ্রাম ঘুরে টায়ার্ড হয়ে গেলে এই বেঞ্চে এসে বসতে পারেন। তবে আমার কাছে মনে হয় রাতের ভিউটা এখানে বসলে খুবই সুন্দর লাগবে। আপনারা নাইট স্টে করলে এই ভিউটা পারফেক্ট এনজয় করতে পারবেন। মোটামুটি ডাউকির এই পাশে আমাদের সকল সাইট সিইং কমপ্লিট। এখন আমরা বাহিরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণ পরপর অনেক উঁচু নিচু পাহাড়, আবার কিছুক্ষণ পরপর মেঘের আনাগোনা দেখতে দেখতেই আপনারা এই রাস্তাটা পার হয়ে যাবেন। ডাউকি থেকে চেরাপুঞ্জির দিকে যেতে মাঝখানে কিছু রাস্তা আপনার খারাপ পড়বে, কারণ এখনো এই রাস্তায় অনেক উন্নয়নমূলক কাজ বাকি। ড্রাইভারের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম এই পাহাড়গুলো থেকে কেটে কেটে পাথর বের করা হয়, তাই অনেক সময় দেখা যায় বড় বড় পাথর পাহাড় থেকে নিচে পড়ে। আমাদের এই চলার রাস্তাতেই অনেক সময় আমরা টের পেয়েছি উঁচু পাহাড় থেকে আমাদের গাড়ির উপর ছোট ছোট পাথর পড়ছে। জিনিসটা আপনার হঠাৎ করে মনে হবে কিছু একটা গাড়িতে পড়লো, বাট এতে আসলে ভয়ের কিছু নেই, এটা এই এলাকায় হয়। আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে এই পাহাড়ের বাঁকগুলো খুব জোরে জোরে আমাদের ড্রাইভার বাঁক নেয়। এর পিছনে কারণ থাকতে পারে ইঞ্জিনের সক্ষমতা, কারণ জোরে বাঁক নিলে গাড়ির একটা ফোর্স তৈরি হয়, যে ফোর্সে গাড়িটা খুব দ্রুত পাহাড়ের উপরে উঠে যেতে পারে। আমরা আস্তে আস্তে মেঘের উপরে উঠে যাচ্ছি, কিছুক্ষণ মেঘের উপরে উঠছি, আবার নিচে নামছি, আবার মেঘের উপরে উঠছি। পাহাড়গুলো অনেক বড় বলে আপনি সকল ধরনের টেস্টই এই রাস্তায় পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে অনেক কুয়াশার মতন মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু কুয়াশা না, এগুলো আমরা অলরেডি মেঘের উপরে উঠে গেছি, তাই নিচের ভিউটা একদম সাদা হয়ে গিয়েছে। আসলে নিচে আপনি যা দেখতে পাচ্ছেন সেগুলো আসলে মেঘ। যাদের হাইট ফোবিয়ার সমস্যা আছে তাদের জন্য মেঘালয় ট্যুরটা হতে পারে কিছুটা ভয়ঙ্কর, তবে যারা পাহাড় পর্বত আসলেই এনজয় করেন তাদের জন্য এই ট্যুরটা হবে খুবই মনোরম। আমরা আস্তে আস্তে যতই চেরাপুঞ্জির দিকে আগাচ্ছি ততই আমাদের কাছে শীতল বাতাস অনুভব হচ্ছে, মনে হচ্ছে চারপাশটা ঠান্ডা হয়ে আসছে। এই ডাউকি থেকে চেরাপুঞ্জির দিকে যেতে যেতেই ওয়েদারের অনেক পরিবর্তন হয়ে যাবে, তাই আপনাদের উচিত হাতের কাছে অবশ্যই কোনো সোয়েটার বা জ্যাকেট রাখা, কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে চেরাপুঞ্জিতে ঠিক তেমন গরমটা নেই, ওখানে অনেক ঠান্ডা, তাই আপনাকে অবশ্যই হাতের কাছে একটি জ্যাকেট রাখতে হবে। আমরা সেই সকালবেলা ডাউকি বর্ডারে ঢোকার পর ডাউকি বাজারেই খাওয়া দাওয়া করেছিলাম, এরপর হালকা স্ন্যাক্স করেছি রাস্তায়, কিন্তু বিভিন্ন সাইট সিইং করতে করতে আমাদের আর দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে ওঠেনি। তো আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে এই একটা ভিউ পয়েন্টে এসে নামায় এবং বলে যে এখানে খাবার নাকি অনেক ভালো, এখানে খেয়ে নিতে। তাই আমরা এখানে নেমে এই জায়গাটা ভালো করে দেখছিলাম এবং খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটি মূলত একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে মাউন্ট জি লাপেন সুন্দর ভিউ পয়েন্টস। সো এর পাশেই মূলত একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো এবং এই ভিউ পয়েন্টটাও আমরা দেখব।
এই যে ভিউ পয়েন্টের ভিতরের অবস্থা, এখানে সুন্দর মতন সিঁড়ির মতন করে দেওয়া আছে। এই সিঁড়ি থেকে স্টেপ বাই স্টেপ করেই আমাদেরকে ওই ভিউ পয়েন্টের দিকে আগাতে হবে। এই হচ্ছে ভিউ পয়েন্টের চারপাশে অবস্থা। এই জায়গার স্ট্রাকচারটা এখনো আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট, চারপাশে শুধু মেঘ আর মেঘ। আমরা মেঘের থেকেও অনেক অনেক উপরে, আমরা সমতল ভূমি থেকে অনেক উপরে আছি। ওই যে একটা রাস্তা, ওই আঁকাবাঁকা রাস্তা, এভাবে করেই আঁকাবাঁকা ভাবে এই রাস্তাটা পাহাড়ের উপরে চলে এসেছে এবং এই রাস্তা ধরে আমরা এসেছি এবং গাড়িগুলো নিচে নামতেছে আস্তে আস্তে। আর এই যে ভিউ পয়েন্ট, চারপাশে শুধু মেঘ আর মেঘ, আমরা মেঘ থেকে অনেকটা উপরে আছি। পরিবেশটা খুব সুন্দর। তবে এখানে শোনা গিয়েছে যে আমরা যদি সকালের দিকে আসি তখন নাকি এই আকাশ পরিষ্কার থাকে, মেঘ পরিষ্কার থাকে, তখন নাকি এই ভিউ পয়েন্ট থেকে অনেক উঁচু নিচু পাহাড় অনেক দূর পর্যন্ত দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা 2টা ফ্রাইড রাইস এবং চিকেন অর্ডার করেছিলাম এবং খাবার কোয়ালিটি অনেকটা বেশি ছিল। তাই আমরা 3 জন মানুষ ছিলাম যেহেতু, তাই 2টা ফ্রাইড রাইসে আমাদের মনে হয়েছে যে হয়ে যাবে। কেউ যদি কম খেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে একটা ফ্রাইড রাইসই হয়ে যাবার কথা। এবং চিকেনের কোয়ালিটি অনেক ভালো ছিল, অনেক বেশি দিয়েছে। সো খাবারের টেস্ট অনেক ভালো ছিল। সো টেস্ট নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের। কোয়ান্টিটিও ভালো ছিল, টেস্টও ভালো ছিল এবং প্রাইস যে খুব একটা বেশি ছিল তাও না। ওভারঅল সব দিক দিয়ে ভালোই খেয়েছি আমরা। অবশেষে আমরা চেরাপুঞ্জিতে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের হোটেলের নাম হচ্ছে লাভানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম ঠিক মেইন রাস্তার পাশেই। আমরা পার্কিং করে এখন নেমেছি আমরা হোটেলের সামনে। আমরা এখন আমাদের হোটেলে উঠবো, আমাদের চেঞ্জ করব, দেন আমরা আবার একটু পর বের হব। তো আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা আমাদের আগেই বুক করা ছিল। আমরা এখানে আসার আগে অনেক ঘাটাঘাটি করেছি। এখানে ম্যাক্সিমাম হোটেলে আমাদের কাছে খুব একটা কোয়ালিটিফুল মনে হয়নি। যেগুলো কোয়ালিটিফুল মনে হয়েছে সেগুলো বেশ ভালোই এক্সপেন্সিভ। মোটামুটি বাজেটের মধ্যে এটা বেশ ভালো কোয়ালিটিফুল হোটেল। আপনাদেরকে একটু করে আমি দেখাবো ভিতরের কি অবস্থা। এই যে আমাদের রুম ডোর, আমরা 202 নম্বর রুমে ছিলাম। আর এই যে লবি, সেই অবস্থা মোটামুটি বেশ ভালো একটি হোটেল এটি। আর এই যে আমাদের রুমটা আমরা 2টো বেড নিয়েছিলাম, 2টো কিং সাইজ বেড। রুমের ভিতরে ফ্যান ছিল, টিভি ছিল, সেটটপ বক্স ছিল, 2টো বড় বড় কিং সাইজ বেড ছিল। আর এখানে হোটেলে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে লাভানা হোটেল অ্যান্ড রিসোর্টের। রুমটা বেশ ওয়েল ডেকোরেটেড। আমরা এখানে আরো কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের সাথে ট্রাই করেছিলাম, বাট আমাদের কাছে এরকম ওয়েল ডেকোরেটেড হোটেল আমি এই এলাকায় দেখিনি বা আমরা পাইনি। সো ওভারঅল আমাদের এই হোটেলটা ভালো লেগেছে। এখানে ছোট টি টেবিল রাখা আছে, এখানে আমরা আমাদের লাগেজগুলো এনে রেখেছিলাম এবং টি টেবিলটা এমনভাবে করা যে এখানে এটা টান দিয়ে আমরা চাইলে কেউ বসতে পারতাম। আর ওই যে ওই কোনায় একটি চার্জিং সকেট দেওয়া আছে, চাইলে ওইখানে যে শুবে সে ওইখানে মোবাইলে চার্জ দিতে পারবে। ওখানে একটি ছোট বেড কর্নার দিলে আরেকটু বেটার লাগতো। আর যেহেতু চেরাপুঞ্জিতে বেশ ভালোই ঠান্ডা, তাই আমার ভাই ওখানে হিটার নিয়ে কাজ করতেছে, হিটারটা কানেক্ট করবে বলে। এখানে প্রত্যেকটা রুমেই রুম হিটার দেওয়া আছে। এখানে এয়ার কন্ডিশন লাগে না আসলে, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা। আর এই যে আমাদের এখানে কিছু স্টেশনারি তারা প্রোভাইড করেছে, শ্যাম্পু, সাবান, জেল সবকিছু তারা এখানে প্রোভাইড করেছে। আর এখানে সুন্দর কিউট একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এখানে ইন্টারকম, সাথে কর্নার একটা টেবিল। আমরা যেদিনকার এসেছিলাম সেদিন বাংলাদেশে বেশ ভালোই গরম ছিল, কিন্তু এই চেরাপুঞ্জিতে ঠান্ডা থাকার কারণে আমার বাংলাদেশ থেকে চেরাপুঞ্জি পর্যন্ত আসতে আসতে ঠান্ডা লেগে যায়, যার কারণে আমি পুরো সোয়েটার জ্যাকেট পরা ছিলাম। কিন্তু আমার বড় ভাইয়েরা তারা বেশ হাফাতা জামা পরেছিল, হিটার অন করা ছিল, কিন্তু সমস্যা হয়নি। বাট আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন খুব সাবধানে থাকা। এখানে তারা একটি ছোট ল্যাম্প দিয়েছে, ল্যাম্প লাইট। আপনি যদি কখনো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয়ে থাকে তাহলে টেম্পোরারি আপনি চাইলে ল্যাম্প লাইটটা অন করতে পারবেন। যদিও এটা কিভাবে অন করে আমি ঘাটিয়ে দেখছিলাম, আমি অন করতে পারিনি। এই যে এখানে 3 পাল্লার একটি আলমারি দেওয়া আছে। এই যে ওয়াশরুমটা বেশ ভালো, বেশ বড় এবং সুন্দরভাবে অর্গানাইজ করা। এই যে ছোট একটা বেসিন, এখানে বেসিনটি দেওয়া।
আর এই যে ওয়াশরুমের ভিতরটা বেশ সুন্দর একটি ওয়াশরুম, এবং এই ওয়াশরুমের সাথে এখানে গিজারের সিস্টেম করে দেওয়া আছে। সো যেহেতু এই জায়গাটা ঠান্ডা, সো গিজার আপনার লাগবেই, তা না হলে আপনি এখানে পানি আসলে ধরতে পারবেন না। বেশ ভালোই ঠান্ডা পানি। আর এইখানে দুটি টাওয়েল দিয়ে রাখছে তারা, যদিও আমরা আমাদের সাথে প্রত্যেকেই টাওয়েল নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের টোটাল রিভিউ। আশা করি আমাদের হোটেলের রুম দেখে আপনাদের ভালোই লেগেছে। আপনারাও চাইলে এই হোটেলটা বুকিং করতে পারেন। হোটেলের নাম হচ্ছে লাবানা হোটেল অ্যান্ড রিসোর্ট। এটি চেরাপুঞ্জ বাজারের ঠিক আগেই এটি অবস্থিত, আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন। আমরা সন্ধ্যার দিকে হোটেলে উঠেছিলাম। হোটেলে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার রাতের দিকে একটু বের হয়েছি মূলত ডিনার করার জন্য। তো আমার এক কাজিন বলতেছিল ডিনার করার আগে একটু বাজারটা ঘুরে দেখি এবং চা খাই। তো আমরা হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম। কাপগুলো উডের, দেখতে খুব ভালোই লাগছিল এবং চাও বেশ টেস্টি ছিল। এখানে আমরা চাটা খেয়ে দেন আমরা একসাথে বাজার ঘুরতে বের হবো। তো আমরা চেরাপুঞ্জি বাজার ঘুরে টুরে রাতের খাবার কমপ্লিট করে আমরা একবারে রাতে হোটেলে চলে আসি। এই সুযোগে আপনাদেরকে একটু হোটেলের ইন্টেরিয়রটা দেখিয়ে নিচ্ছি। হোটেলের এটা লবি, এখান থেকে মূলত আমরা হোটেলটা বুকিং করেছিলাম, এই রিসেপশন হোটেলের। তো আপনারা হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেলের ইন্টেরিয়র। পাশে এখানে একটা রেস্টুরেন্টের মতন ব্যবস্থা করা আছে হোটেল রিসেপশনের ঠিক পাশেই। সো এই রেস্টুরেন্টটা দেখতে বেশ সুন্দরই, একটা উডেন ভাইব দিয়ে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা করা। তো এই হচ্ছে হোটেলের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ঠিক উপরের ফ্লোরেই আমাদের রুম। তো সিঁড়িতে তারা কিছু গাছগাছালি, কিছু ন্যাচারাল প্লান্টের ব্যবস্থা করেছে এবং সেটা বেশ লাইটিং ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। গতকাল আমাদের হোটেল পর্যন্ত আসতে আসতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমাদের হোটেলের ঠিক অপোজিটই যে এত সুন্দর একটি ভিউ আছে যা আমি নিজেও নোটিস করিনি। এই যে দেখুন, জাস্ট ভিউ, অসাধারণ ভিউ। এটা দেখার সাথে সাথে আমার মনে হলো এটা ক্যামেরা বন্দি করতেই হবে আপনাদেরকে অ্যাটলিস্ট দেখানোর জন্য। আর এই যে হোটেলের সামনে আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়ব এবং গাড়িতে উঠে আমরা বিভিন্ন সাইট সিইং করতে করতে চেরাপুঞ্জি থেকে সম্পূর্ণ মেঘালয় শহর শিলংয়ে পৌঁছে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি থেকে ঠিক হোটেলের পাশের ভিউটি জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট দেখার মতন একটি ভিউ। সকাল হবার পরে আমরা গাড়ি নিয়ে সর্বপ্রথম যে সাইডে চলে এসেছি সেটা হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফলস। সেভেন সিস্টার্স ওয়াটারফলস আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে ওয়েদারটা একটু ক্লাউডি হবার কারণে একটু সাদা সাদা মনে হচ্ছে। আর ঝর্ণাতে খুব একটা পানি ছিল না বলে যে 7টা লেয়ার ঝর্ণা সেটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছিল না। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার্স ওয়াটারফলস। সো অনেক উঁচু পাহাড়, অনেকটা উঁচুতে আমরা আছি, যার কারণে আমাদের নিচে যে ঘন মেঘ সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। জায়গাটা খুব সুন্দর, বাতাস আসছে। যদি ঝর্ণাতে পানি আরো বেশি থাকতো তবে আরো বেশি ভালো লাগতো। এখন আমরা চলে এসেছি মাউজমাই কেভে। এই যে বিশাল বড় কার পার্কিং, খুবই ওপেন ফিল্ড, পাশে বড় বড় পাহাড়, ঠিক তার সামনে মাউজমাই কেভ। ওইখানে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে। এই যে বড় করে লেখা ওয়েলকাম টু মাউজমাই কেভ। এখন আমরা কেভের ভিতর ঢুকবো। এই হচ্ছে কেভের এন্ট্রি গেট এবং এন্ট্রি গেটের ঠিক পাশে এখানে লেখা মাউজমাই কেভ কাউন্টার এবং এখানে কেভের ডিটেলস লেখা আছে। আমরা এন্ট্রি গেটের পথ ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকছি। এই যে আমরা এখন গেটের ভিতর ঢুকবো। এই যে এখানে কাউন্টার লেখা আছে, চিলড্রেন 10 টাকা, অ্যাডাল্ট 30 টাকা। তো আমরা এখন গেটের ভিতর ঢুকবো। আমরা একটু ওয়েট করতেছিলাম কারণ আমার এক ভাই টিকিট কাটতে গিয়েছিলেন, তো টিকিট উনি কেটে নিয়ে আসছেন। ওই যে টিকিট কাটছে। টিকিট কাটার পরে আমরা এখানে একসাথেই ঢুকবো। এখানে
যদি আপনি মুভি শুটিং করতে চান তাহলে ওখানে দেওয়া আছে 1000 টাকা পড়বে মুভি শুটিং এর জন্য। তো আমরা তো মুভি টুভি শুটিং করছি না, আমাদের রেগুলার নর্মাল একটি ক্যামেরা, আমরা ক্যামেরা দিয়ে জাস্ট নিজেদের ফটোশুট করব এবং ভিডিওগ্রাফি করব, সো আমাদের এক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য নয়। তো অবশেষে ঢুকে গেলাম আমরা ভিতরে টিকিট কেটে এন্ট্রি গেট দিয়ে। তো এই যে সুন্দর মতন এখানে বাদ দেওয়া, চারপাশে পরিবেশটা অসাধারণ সুন্দর, চারপাশে নিরিবিলি গাছ এবং আমাদের এই সিঁড়িগুলা বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে এবং উপরে উঠলেই আমাদের সেই কেভ। তো আমরা এখানে ঘুরতে এসেছি, সেই কেভটা আমরা পেয়ে যাব। কেভের ভিতর অনেক উঁচু নিচু পথ, আঁকাবাঁকা পাথরের পথ, খুবই ধারালো ছুচালো পথ। আপনাকে প্রত্যেকটা স্টেপ খুবই সাবধানে এখানে পাড়া দিতে হবে, একটু ভুল হলেই আপনি আপনার পায়ে ব্যথা পাবেন। যে আমাদের প্রত্যেকটা স্টেপ পার হতে বেশ ভালোই কষ্ট হয়েছে। অনেক জায়গাগুলো অনেক স্মুথ হবার পরও কিছু কিছু জায়গায় আমাদেরকে এই ফাঁকাগুলো থেকে বের হতে বেশ ভালোই কষ্ট হয়েছে। একটু হেলদি যারা তাদেরই মূলত বেশি সমস্যা হয়, যারা একটু শুকনা বা পাতলা তাদের তেমন কোনো সমস্যা হয় না। আর আমরা এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটায় এই গুহার ভিতর খুবই দারুণ একটা জায়গা। মূলত এখানে সবাই ফটো সেশন করছে। গুহার ভিতর উপর থেকে একটা সুন্দর সানলাইটের আলো এসে পড়তেছে, যা দেখতে খুবই দারুণ লাগতেছে। ফাইনালি আমরা গুহা থেকে বের হচ্ছি। আমাদের এই মাউসমি কেভটা
খুবই দারুণ লেগেছে, খুবই ভিন্ন ধরনের একটা এক্সপেরিয়েন্স। এই যে গুহার ভিতর ঢুকে গুহাটাকে এক্সপ্লোর করা, এটার এক্সপেরিয়েন্স আপনি যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না, খুবই ভালো লাগবে। তো এখন আমরা আস্তে আস্তে নিচে নামবো। ওই যে আমাদের সেই গুহা, যেটা এক্সিট গেট, আমরা এখান থেকে বের হয়েছি। বাই বাই কিয়েভ। কিয়েভ থেকে বের হলে আপনারা এমন কিছু ফ্রুটসের দোকান পাবেন যেখানে বিভিন্ন ধরনের ফ্রুটস তারা কেটে কেটে সাজিয়ে রেখে দেয় পলি করে। এগুলো পার প্যাকেট 30 টাকা করে ওরা বিক্রি করতেছে। 30 টাকা বলতে কিন্তু আমি ইন্ডিয়ান রুপি বুঝিয়েছি, পার প্যাকেট 30 ইন্ডিয়ান রুপি। এখন আমরা চলে এসেছি আরওয়াহ কেভ। এই কেভটাও যথেষ্ট সুন্দর। আগে যে কেভটা আপনাদেরকে দেখিয়েছি এই কেভটা তার মতনই, তবে এই কেভটা একটু বড়। তাছাড়া এই কেভে পাহাড়ি রাস্তা অনেকখানি পথ ট্রেকিং করতে হয় এবং চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। কিছু দূর হাঁটার পর আমরা একটা টিকিট কাউন্টার পেয়ে যাব। আজকে মেবি এখানে কোনো স্কুল কলেজের কোনো একটা প্রোগ্রাম ছিল, মেবি কোনো একটা ট্যুর ছিল তাদের, অনেক বাচ্চা দেখা যাচ্ছে। তো আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখান থেকে ঢুকবো। আমরা এরকম মনোরম সৌন্দর্যের একটা ওয়াকওয়ে ধরে, পাহাড়ি যে ওয়াকওয়ে সেই রাস্তাটাকে ধরেই আমরা আগাচ্ছি এবং এভাবেই আস্তে আস্তে আগাতে আগাতে আমরা কেভের দিকে পৌঁছে যাব। আমরা পাহাড় থেকে অনেক উঁচুতে আছি এবং যতটাই আগাচ্ছি আমরা অনেকটা উপরের দিকেই উঠছি। আমরা আগাচ্ছি এবং উঠছি। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতেছেন তা আমি বুঝতেছি না, বাট আপনারা যদি দেখেন ভালো করে, ওই যে সামনে বাচ্চা মেয়েরা, পাহাড়টা কিন্তু খাড়া উপরের দিকে উঠতেছে। আমরা যতই আগাচ্ছি আমাদের ওয়াকওয়েটা উপরের দিকেই উঠছে। এই হলো আমাদের চারপাশের পরিবেশ। দেখুন আমরা মেঘ থেকে কতটা উপরে আছি এবং ওই যে নিচের ওয়াকওয়ে ধরেই আমরা পিছন দিক দিয়ে ঘুরে আমরা এদিকে এসেছি। এই যে এখন আমরা আমাদের এই সামনের ওয়াকওয়ে ধরে যাব এবং ওই যে দেখা যাচ্ছে একটি ঝর্ণা। এখানে মূলত আমরা যে 7 সিস্টার্স ফলস দেখিয়েছিলাম, যে 7টি ঝর্ণা দেখিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা সেই ঝর্ণাটাই। আমি জানি না এটা আসলে কোন ঝর্ণা, বাট পরিবেশটা আমার কাছে ঠিক ওরকমই লাগছে। খুবই দারুণ পরিবেশ এবং আমরা এখনো দেখুন এই যে সিঁড়ি সিঁড়ি করা আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমরা অনেকটা উপরে আছি। আপনার আশপাশে পরিবেশ দেখলেই বুঝতে পারছেন যে নিচে মেঘের কারণে কিরকম পরিবেশ সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। দীর্ঘ রাস্তা হাঁটার পর আমরা অবশেষে কেভের সামনে এসে পৌঁছেছি। এই যে কেভের এন্ট্রি গেট। এখন আমরা কেভের ভিতর ঢোকা শুরু করব। বেশ ভালো হাঁটতে হয়েছে এবং সম্পূর্ণ পাহাড়ি রাস্তা, উঁচু পথ। ওয়াকওয়েটা খুবই সুন্দর, আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা এনজয় করবেন। ভালো লাগার মতন একটা জায়গা। তো
এত দূর যখন হেঁটে এসেছি, এখন কেভের ভিতর ঢুকবো। ভিতরে কি আছে, এই যে বিভিন্ন সাইনবোর্ড এবং ইনস্ট্রাকশন দেওয়া, এই কেভের ভিতরে কি কি আছে না আছে, কেভের ইতিহাস এবং গভর্নমেন্ট নোটিশ সবকিছু এখানে দেওয়া আছে। এই যে আমরা এখন ঢুকছি এই রাস্তা দিয়ে, এখন আপনাদেরকে দেখাবো কেভের ভিতরটা। ফাইনালি আমরা কেভ থেকে বের হয়ে চলে এসেছি। আমাদের কাছে আগের কেভ এবং এই কেভের মধ্যে খুব একটা পার্থক্য লাগেনি, বরং আগের কেভটা অনেকটা নিরিবিলি ছিল আর এই কেভে প্রচুর পরিমাণে মানুষ ছিল। কারণ মেবি কোনো স্কুল কলেজের আজকে কোনো প্রোগ্রাম ছিল, তাই হয়তো এতটা চাপ। কিন্তু আমরা বের হওয়ার পরে পরিবেশটা টোটালি ভিন্ন রকম দেখছি। কারণ এই যে আপনারা দেখতেছেন পাশে আমাদের মেঘ, আমাদের কাছে মনে হচ্ছিল মেঘ আমাদেরকে এসে বাড়ি দিচ্ছে। রীতিমতন খুবই দারুণ একটা পরিবেশ, মনে হচ্ছে যে মেঘ আমাদের কাছে ভেসে ভেসে আসছে। খুবই সুন্দর লাগতেছিল জায়গাটা, খুবই উপভোগ করার মতন একটা জায়গা। বিশেষ করে ওয়াকওয়েটা এতটা সুন্দর যা বলে বোঝানো যাবে না। এখন আমরা চলে এসেছি ওয়াকাবা ফলসে। আশপাশের পরিবেশটা খুবই নিরিবিলি লাগতেছিল এই ওয়াকাবা ফলসের। তো এখানে আমাদের টিকিট কেটে যেতে হবে। আমরা অনেকটা উপরে, এই যে এখানে বড় করে লেখা আছে ওয়ে টু ওয়াকাবা ফলস, অর্থাৎ এখানে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আমাদের এই রাস্তা ধরে ওয়াকাবা ফলসে যেতে হবে। এই যে আপনারা দেখছেন যে ভেসে ভেসে যা যাচ্ছে এগুলো কিন্তু মেঘ। আপনাকে মেঘ এসে বাড়ি দিবে এরকম মনে হবে। খুবই ঠান্ডা মেঘের যে এই বাতাসটা যখন আপনাকে এসে বাড়ি দিবে, এই মেঘটা যখন আপনার গায়ে এসে লাগবে, তখন আপনার কাছে মনে হবে যেন একটা হালকা শিশিরের একটা ছোঁয়া যেন আপনার গায়ে লেগে গেছে। ঠান্ডা একটা বাতাস আপনার কাছে অনুভূত হবে, খুবই ভালো লাগবে, খুবই ভালো। এই অনুভূতি আপনার যদি আপনি এখানে থাকেন তাহলে আপনাকে বলে বোঝানো সম্ভব না। আর এখানে পাশে বড় করে লেখা আছে সেলফি ডেঞ্জার জোন। মূলত আপনি এখানে পাহাড়ে অনেকটা উপরে আছেন, আপনার নিচে সম্পূর্ণ মেঘ, এর জন্য এই জায়গায় ডেঞ্জার জোন সাইন দেওয়া আছে। অনেকেই মেবি এখানে ছবি তুলতে যেয়ে, সেলফি তুলতে যেয়ে পা পিছলে নিচে পড়ে গেছে, এর জন্য এখানে বড় করে সাইন করে দেওয়া আছে যে সেলফি ডেঞ্জার জোন। আর এখানে একটা বড় দোলনার মতন করে দেওয়া আছে, যারা এখানে ঘুরতে আসে রেস্ট নেওয়ার জন্য অনেকেই এই দোলনায় বসে। এই যে সেলফি ডেঞ্জার জন্য একদম কর্নারে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম কর্নারে আছি যেখানে সেলফি ডেঞ্জার সাইনটা লেখা ছিল। আপনার পরিবেশ দেখেই বুঝতেছেন যে কতটা ভয়ানক এবং কতটা সুন্দর। আপনি যদি সৌন্দর্যের চোখ দিয়ে দেখেন তাহলে এটা অনেকটা সুন্দর। মেঘের যে একটা বাতাস, মেঘটা যে ভেসে ভেসে যাচ্ছে তা আপনি নিজের চোখের সামনে দেখতেছেন।
আবার আপনি যদি ভয়ানকের দিক দিয়ে বলেন আপনি কতটা উপরে আছেন একবার চিন্তা করেন। এখান থেকে যদি একটু পা পিছলে পড়ে যান, আপনার একটু ভুল, আপনি ডাইরেক্ট নিচে। আপনাকে এখানে বাঁচানোর মতন কোনো উপায় এখানে নাই। খাড়া পাহাড়, আপনি কতটা উপরে, নিচে পড়ে গেলে এখানে আপনি আসলে কোথায় যে ঠেকবেন তা আসলে কেউ জানে না। এই যে আমরা চলে এসেছি একদম ওয়াকাবা ফলসের একদম ভিউ পয়েন্টে। আপনারাই দেখুন পরিবেশ কতটা উঁচুতে আমরা। আপনার নিচে মেঘ, আপনার হাতের ডান পাশে মেঘ, চারপাশে মনোরম একটা দৃশ্য, ঠিক হাতের বাম পাশে এরকম একটা ফলস একদম চোখের সামনে। এতটা ফ্লোতে, এতটা পানি, জাস্ট বলে বোঝানো যাবে না বিষয়টা কিরকম সুন্দর। আর ওয়েদারটা ছিল ঠান্ডা, মেঘ এসে আপনাকে বাড়ি দিচ্ছে। এই মানে অনুভূতিটা আপনি এখানে আসলে আর কেবলমাত্র বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই জায়গাগুলো। ওয়াকাবা ফলস দেখা শেষ আমাদের। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি শিলং এর দিকে। আমাদের গাড়ি ছুটে চলছে শিলং এর রাস্তায়। চারপাশে পরিবেশটা খুবই সুন্দর, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, সব ধরনের টেস্ট এখানে পাওয়া যায়। এবং রাস্তা, চেরাপুঞ্জি থেকে শিলং এর রাস্তাটা আসলে বলতেই হবে অসাধারণ রাস্তা। পাহাড়ি রাস্তা যে এত সুন্দর হয় তা কেবলমাত্র আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। ফাইনালি আমরা শিলং এসে পৌঁছিয়েছি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে দ্য ইসি হোটেল। এটি একটি 4 স্টার ক্যাটাগরি হোটেল। এই হচ্ছে হোটেলের ইন্টেরিয়র, বেশ অ্যান্টিক ডিজাইনের এই হোটেলটি, দেখতে বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই হোটেলের ম্যাক্সিমাম স্টাফই বাংলা বুঝে এবং জানে। পরবর্তীতে তাদের সাথে কথা বলে যা বুঝলাম, এইখানে মূলত বাংলাদেশি ভিজিটররা অনেক বেশি আসার জন্য তারা বেশিরভাগই বাংলা বুঝে এবং জানে। তাছাড়া শিলংয়ে আমরা যা ঘোরাঘুরি করলাম এবং বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন কেনাকাটা করতে দেখেছি, প্রায় প্রত্যেকেই বাংলা বুঝে এবং জানে। এটা আমাদের কাছে বেশ অবাকই লেগেছে। লিফটে করে যে ফ্লোরে আমাদের হোটেল রুম, সেই ফ্লোরে আমরা চলে এসেছি। এই যে 306 নম্বর যে রুমটি, এটি মূলত আমাদের রুম। আমাদেরকে রিসেপশন থেকে চাবি বুঝিয়ে দেওয়ার পর আমরা এই রুমের সামনে চলে এসেছি এবং আমার এক ভাই চাবি দ্বারা হোটেল রুমটি খুলছে। আর এই যে হচ্ছে আমাদের হোটেল রুমের ইন্টেরিয়র। বেশ অ্যান্টিক ডিজাইনের এই হোটেল রুমটি। এইখানে আমাদের টোটাল 3টি বেড দেওয়া আছে, যেহেতু আমরা মানুষ টোটাল 3 জন। আর এইখানে একটি 2 পাল্লার অ্যান্টিক ডিজাইনের আলমারির ব্যবস্থা করা হয়েছে। ভিতরে হ্যাঙ্গারও দেওয়া আছে, আমরা যদি চাই তাহলে ভিতরে জামা কাপড় রাখতে পারবো। আর এই যে এখানে একটি টি ক্যাবিনেট দেওয়া হয়েছে, যার উপরে চা, কফি এবং কেটলি দেওয়া আছে। আর 3টা বেডের পাশেই সাইড টেবিল দেওয়া হয়েছে এবং তার পাশে ইন্টারকম দেওয়া আছে। যদি কোনো ইমার্জেন্সি দরকার হয়ে থাকে আমরা ইন্টারকমের মাধ্যমে সরাসরি হোটেলের সাথে কথা বলতে পারবো এবং আমাদের কোনো আর্জেন্সি তা তাদেরকে জানাতে পারবো। তাছাড়াও এখানে সাথে একটি টিভি দেওয়া হয়েছে, ঠিক উপরে টিভি, এবং ঠিক তার পাশেই একটি ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে এবং একটা রিডিং টেবিল দেওয়া হয়েছে। ওয়াশরুমের কথা বলতে গেলে এখানে প্রত্যেকটি ওয়াশরুমেই গিজারের ব্যবস্থা করা আছে। এখানে সুন্দর একটি মার্বেল পাথরের উপর করা বেসিন এবং উপরে এই যে গিজার সিস্টেম করা আছে। এখানে মোবাইল চার্জ হোল্ডার দেওয়া আছে একটি, যদি আপনি ট্রিম করতে চান তাহলে এখানে করে নিতে পারবেন। তাছাড়া এখানে যথেষ্ট টাওয়েলের ব্যবস্থা করা আছে এবং সাইডে
এখানে আরেকটা ঝর্ণার ব্যবস্থা করা আছে আলাদা শেড দিয়ে। আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন। ঠিক আলাদাভাবে পার্টিশন করা আছে ওয়াশরুম, টয়লেট সেগমেন্ট এবং বাথ সেগমেন্ট। এবং ওয়াশরুমটা বেশ সিমসাম, খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আমরা প্রত্যেকেই যথেষ্ট টায়ার্ড। সো কালকে আমরা শিলং থেকে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিব ডাউকি, এবং আমরা শিলং এর বিভিন্ন সাইট সিং করতে করতে ডাউকি পর্যন্ত পৌঁছে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা হোটেলে ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছি, কারণ আমাদেরকে বিকাল 5টার মধ্যে বাংলাদেশ বর্ডারে ঢুকে যেতে হবে। বিকাল 5টার পরে বর্ডার ক্লোজ হয়ে যায়, তারপর আমরা বাংলাদেশ বর্ডারে ঢুকতে পারবো না। আর এখানে একটা কথা আছে, সেটা হলো আমরা হোটেল থেকে সকালবেলা সম্পূর্ণ বাফেট সার্ভিস পেয়েছি এবং তাদের বাফেট বেশ ভালোই ছিল। তো সকাল সকাল আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। এখানে একটি সুন্দর ঝর্ণা আছে, সেটি দেখব বলে। এই যে এলিফ্যান্ট ফলসের সেই কাঙ্ক্ষিত আমাদের ঝর্ণা। আমরা উপর থেকে দেখতেছি, সাইড থেকে সিঁড়ির ব্যবস্থা আছে, আমরা নিচে নামবো, তাই উপর থেকে দেখে নিচ্ছি ঝর্ণা ঠিক কেমন। অনেকেই দেখছে এখান থেকে। এই যে এখান থেকে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে, এই সিঁড়ি বেয়ে আমাদেরকে আস্তে আস্তে নিচে নামতে হবে ঝর্ণাটা আরো নিচ থেকে সুন্দর মতন দেখার জন্য। আমরা সবাই এই সিঁড়ি ধরেই আস্তে আস্তে নিচে নামছি। সিঁড়ি ধরে নিচে নামার পর এই হচ্ছে সেই ঝর্ণা যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে উপর থেকে দেখিয়েছিলাম। খুবই দারুণ, খুবই সুন্দর একটি ঝর্ণা। মনে হচ্ছে যে বিভিন্ন লেয়ারে লেয়ারে পানি উপর থেকে নিচে পড়ছে। খুবই সুন্দর লাগছে ঝর্ণাটা, এবং পানি দেখুন কতটা ক্লিয়ার। পানি দিয়ে একদম নিচে যে পাথর সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা চেরাপুঞ্জি থেকে শিলং যাবার পথে অনেকগুলো স্পট দেখেছিলাম, ঠিক তেমনি ডাউকি থেকে যখন চেরাপুঞ্জি যাচ্ছিলাম সেদিনও আমরা অনেকগুলো স্পট দেখেছি। আজকে আমাদের যেহেতু শেষ দিন, আমরা শিলং থেকে আস্তে আস্তে বর্ডারের দিকে যাচ্ছি এবং অলরেডি আমরা একটি সাইট ভিজিট করেছি যেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। এখন আমরা আরেকটি সাইটের দিকে যাচ্ছি। মূলত এখন আমরা যাচ্ছি ক্রাংশরি ওয়াটারফলসের দিকে, এবং এটিই হবে আমাদের আজকের দিনের সর্বশেষ স্পট। এই স্পটের পর আমরা সরাসরি বর্ডারে চলে যাব। ফাইনালি আমরা চলে এসেছি ক্রাংশরি ওয়াটারফলসে। এই যে দেখেন ক্রাংশরি ওয়াটারফলসের সাইনবোর্ড এবং টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে আমাদেরকে এই পথ ধরেই আস্তে আস্তে আগাতে হবে। এখান থেকে যতটুকু শুনলাম, এই যে একটা উঁচু পাহাড়, এখান থেকে এই পাহাড়টাই আমাদের আস্তে আস্তে নিচে নামতে হবে। এই সামনের দিকে রাস্তা কিছুটা খারাপ হলেও সামনে নাকি ওয়াকওয়ে সুন্দর করে করা আছে, সেই ওয়াকওয়ে ধরে আমাদেরকে আস্তে আস্তে হাঁটতে হবে। আমাদেরকে অনেক নাকি নিচে নামতে হবে, প্রায় 20 মিনিটের মতন পাহাড় থেকে নিচে নামতে হবে, তাহলেই আমরা এই ওয়াটারফলসটা পাবো। ফাইনালি আমরা ওয়াকওয়ে পেয়ে গিয়েছি। এই ওয়াকওয়ে ধরেই আমাদের নাকি আরো 20 মিনিটের মতন নিচে নামতে হবে। আর আমরা এতক্ষণ অলমোস্ট প্রায় 10 মিনিটের মতন হেঁটে ফেলেছি। এই রাস্তাটা টোটালি খারাপ একটা রাস্তা ছিল, কাদা মাটির রাস্তা এবং পাথুরের রাস্তা। আমাদের হাঁটতে বেশ সমস্যাই হয়েছে ওই রাস্তায়। এখন এইখান থেকে আমরা দেখছি সম্পূর্ণ সিঁড়ির মতন দেওয়া আছে। সো এখান থেকে আমরা আস্তে আস্তে খুব সুন্দরভাবে নেমে যাব, তবে উঠতে গেলে আমাদের অনেক কষ্টই হবে যা বুঝতেছি, কারণ একটা বড় পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নিচে নামতেছি যেহেতু, সো কষ্ট তো হবেই। আর এই যে একটা সুন্দর ভিউ পয়েন্ট, এই যে সুন্দর কত উঁচু উঁচু পাহাড়, কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। সো খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট।
নিচে নামতে নামতে আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের সেই ক্রাংসরি ভিউ পয়েন্টে। এই যে আমরা অলমোস্ট নেমে যাচ্ছি। আর ওয়াও, পানির কালার তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন না, ঝর্ণাটা কি যে সুন্দর, আপনাদেরকে কি বলবো। আপনারা এখানে না আসলে কোনোভাবেই বুঝবেন না এটা কত সুন্দর একটি ঝর্ণা। জাস্ট পানির কালারটা আপনারা দেখেন, পুরো নীল, মনে হচ্ছে যে সমুদ্রের পানি এই ঝর্ণা দিয়ে এখানে এসে পড়ছে। এখানে মানুষজন সাঁতার কাটতেছে, পানির কালার খুবই সুন্দর এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার। আমরা পানি দিয়ে সম্পূর্ণ নিচের পাথর পর্যন্ত দেখতেছিলাম। অনেকেই এখানে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেছে এবং এখানে যা শুনলাম জায়গাটা নাকি বেশ গভীর। ক্রাংসরি ভিউ পয়েন্ট দেখার পর আমরা এখন চলে যাচ্ছি ভারত বাংলাদেশ বর্ডারের দিকে। এত সুন্দর রাস্তা, হঠাৎ হঠাৎ বড় বড় উঁচু উঁচু পাহাড়ি রাস্তা। কখনো মনে হচ্ছে গাড়ি একদম সম্পূর্ণ উপরের দিকে উঠে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে গাড়ি একদম খাড়া নিচের দিকে নামছে। রাস্তা খুবই সুন্দর, অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। আর ভিউ তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই জায়গায় মনে হচ্ছে যে বিস্তর মাঠ আর ওই যে দূর দূর পাহাড়। এভাবেই পাহাড়ি রাস্তাগুলো দেখতে দেখতে আমাদের এই ট্যুর আস্তে আস্তে শেষ গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে। তো আমরা হিসাব করে দেখলাম আমাদের এই ট্যুরে পার পারসন শপিং সহ টোটাল খরচ হয়েছে 16,000 টাকা। আমরা 3 জন ছিলাম, টোটাল 3 জনের 48,000 টাকার মতন খরচ হয়েছে শপিং সহ। আমাদের মনে হয় শপিং ছাড়া যদি আমরা হিসাব করে দেখি তাহলে আমাদের পার পারসন 12 থেকে 13,000 টাকার মতন খরচ হয়েছে। তবে হ্যাঁ, এই খরচটা কিন্তু আমরা অনেক বেশি লাক্সারি ট্যুর দেওয়ার কারণে হয়েছে। যেমন হোটেলে আমরা খরচ কমাতে পারতাম, আরও বিভিন্ন জায়গায়, যেমন আমরা ঢাকা থেকে যখন সিলেটে এসেছিলাম তখন একটা বিজনেস ক্লাস বাসে এসেছিলাম, সেখানে খরচ কমাতে পারতাম। প্লাস আমরা যে সিলেট থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি তখন আবার বিজনেস ক্লাস বাসে আমরা ব্যাক করেছি, এখানেও আমরা খরচ কমাতে পারতাম। আরও বিভিন্নভাবে আমরা খরচ কমাতে পারতাম, কিন্তু আমরা তা করিনি কারণ আমাদের বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না। তো আপনারা চাইলে এর থেকে অনেক কম খরচে এখানে ট্যুর দিতে পারবেন। আপনারা চাইলে মেঘালয় ভিজিট করতে পারেন, মেঘালয়টা একটা ট্যুর দিতে পারেন। আশা করি আমার ভিডিওতে আপনাদের এই ট্যুর সম্পর্কে একটা বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।